কি বিনোদ, তোমার পানের দোকান কেমন চলছে? কি আর বলবো স্যার, পান তো আমার জান, এটাই তো আমার পরিচয়। বড় বড় লোক আসে বড় বড় গাড়ি নিয়ে এই পান খেতে। আচ্ছা, হ্যাঁ। তোমার এখানে বড় বড় লোক আসে পান খেতে? হ্যাঁ। দারুণ ব্যাপার। স্যার, গত সপ্তাহে আপনি ওই যোগ্য ড্রাগ সেলারকে ধরেছিলেন না? দেখলে সচিন, একে বলে সোর্স। সব খবর ওর কাছে রয়েছে। কিন্তু যজ্ঞ ধরা পড়ে যাওয়ার পরও ড্রাগের ধান্দা কিন্তু একটুও কমেনি। হ্যাঁ স্যার, এই কথাটা তো সত্যি। এই ড্রাগ সমাজে শিরায় শিরায় এমনভাবে ছড়িয়ে গেছে না, যে সেটাকে শেষ করা এত সহজ কাজ নয়। তবুও যারা ড্রাগ বেচে তাদের ঠিকুজি বার করা তো তোমার কর্তব্য। হ্যাঁ স্যার। একটা কাজ করো, এই এরিয়াতে যতজন ড্রাগ সেলার আছে সবার ব্যাপারে খোঁজ নাও। হ্যাঁ, ঠিক আছে স্যার। আরে আগুন লেগেছে! আগুন লেগেছে! কিভাবে লাগলো? আগুন লেগেছে! আগুন লেগেছে! আগুন লেগেছে! দেখ, আগুন লেগেছে! কি হয়েছে ওখানে? মনে হয় কিছু হয়েছে ওদিকে। চলো দেখা যাক, নিজের খেয়াল রেখো। হ্যাঁ স্যার স্যার। আগুন লেগে গেছে! আগুন আগুন! কি ভয়ঙ্কর ভাবে আগুন লেগে গেছে! সরে যান আপনারা, প্লিজ সরুন, প্লিজ সরুন সরুন সরুন। সব পড়ে যাবে। নবীন বাবুর বাড়ি। তুমি ফায়ার ব্রিগেডে ফোন করেছো? হ্যাঁ স্যার, এই বাংলোর আশেপাশে যারা থাকে তাদের সবাইকে জানিয়ে দিয়েছি। যদি বাংলোর আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে, ওদেরও নিজেদের ঘর ছেড়ে পালাতে হবে। এই নবীন বাবু কোথায়? নবীন বাবুকে বাইরে বেরোতে দেখিনি স্যার। হ্যাঁ, স্যার নবীন বাবু কোথাও ভেতরে নেই তো? হতে পারে। স্যার, আপনি ভেতরে যাবেন না। আগুন ভয়ঙ্কর ভাবে চারিদিকে ছড়িয়ে গিয়েছে, বিরাট বড় বিপদ হতে পারে স্যার। এক মিনিট চুপ করো, ওই কম্বলটা নিয়ে এসো তো। এই সাবধানে। প্রচন্ড আগুন স্যার। এদিকটা দেখো। হ্যাঁ, এদিকে এদিকে স্যার। স্যার এ তো মারা গেছে স্যার। মাই গড, মহিলার কান্নার আওয়াজ। একটা মহিলার আওয়াজ শুনছি। এই এদিকে চলুন স্যার। তাড়াতাড়ি চলো। দেখতে পাচ্ছেন অন্ধকার স্যার। স্যার এদিকে আছে। আরে এদিকটা এদিকে স্যার। কেউ আছে? আওয়াজটা এদিক থেকে আসছে স্যার। আচ্ছা স্যার, এদিকটা আসুন স্যার। মাই গড, নিশ্চয়ই ভেতরে কেউ আছে। ও মাই গড। চলুন স্যার, চলো চলো চলো। বাইরে নিয়ে যেতে হবে। এক্ষুনি অ্যাম্বুলেন্সে ফোন করো, একে হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ স্যার। স্যার আপনার হাত স্যার, পুরো আপনার জ্বলে হাত গেছে তো। কোনো ব্যাপার নেই, অ্যাম্বুলেন্স এক্ষুনি আসবে। চলুন স্যার, বাইরে চলুন। হ্যালো, অ্যাম্বুলেন্স। আসুন স্যার। হ্যাঁ, এদিকে এদিকে স্যার। তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, কামান। সামলে। মাই গড, এ তো পুরো পুড়ে গেছে। স্যার এ তো অজ্ঞান হয়ে গেছে। সাবধানে। সামলে তুলবেন। এই নবীন বাবুর বাড়িতে কে কে থাকে? স্যার, নবীন বাবু তো একাই থাকতেন এই বাড়িতে। আর এই মেয়েটাকে? এই মেয়েটাকে তো আমি চিনি না। গত 5 বছর ধরে আমি তো কোনো মেয়েকে আসতে যেতে দেখিনি। স্যার, হতে পারে ওই মেয়েটা নবীন বাবুর কোনো আত্মীয়া বা কলিগ, যে সবেমাত্র এসেছিল। স্যার, আমি তো বললাম আমি 5 বছর ধরে এখানে চাকরি করছি। গত 5 বছরে কই কোনো মেয়েকে তো আসতে যেতে দেখিনি। কিন্তু এই মহিলাটি তো ঘরের মধ্যে ছিল, ঘরের ভেতর আগুনে পুড়ছিল। কিভাবে গেল বাড়ির ভিতরে? কোথায় ছিলে তুমি যখন এই মহিলাটি ভেতরে আসে? আসলে স্যার, খাবার খাওয়ার জন্য আমি বাইরে চলে গেছিলাম। হতে পারে স্যার এই মেয়েটা সেই মুহূর্তেই ওই বাড়িতে ঢুকেছে। সাবধানে। সামলে। এক মিনিট, এই কি নবীন? ভালো করে দেখুন। ইনি তো নবীন বাবু। স্যার অন্তত এইটুকু তো জানতে পারলাম যে মারা গেছে তার নাম নবীন। এখন এটা খোঁজ নিতে হবে যে এই মেয়েটি কে ছিল, যে আলমারির ভেতর বন্দি ছিল। আর ঘরের ভেতরে এই আগুন নিজে নিজে লেগে গেল নাকি কেউ লাগালো? আমাদের ভাগ্য ভালো যে অভিজিতের হাতটা এখন বেটার। হ্যাঁ স্যার, কিন্তু আমি তো চেষ্টা। আচ্ছা ঠিক আছে। জল বেরোয় কিনা। কি হলো, তোমরা এত আলোচনা করছো কিসের? এটা তো একটা সিম্পল কেস। নবীনের মৃত্যু আগুনে পোড়ার কারণে হয়েছে। না বস, এ পুড়ে মারা যায়নি, মরার পর পোড়ানো হয়েছিল। কিন্তু ডক্টর, আমরা যখন এর লাশটা পেয়েছিলাম তখন সাংঘাতিক ভাবে পুড়ে গেছিল। লাশ খুব বাজেভাবে পুড়ে গেছিল, কিন্তু এর মৃত্যু জলের কারণে হয়েছে। মৃত্যু হয়েছে জলের কারণে? কি বলতে চাইছো তুমি শালুকে? আমি যেটা বলতে চাইছি সেটা শুনলে তোমাদের পায়ের নিচে জমি টলে যাবে। শালুকে তুমি কথা বাড়াচ্ছ কেন? আসল কথাটা বলো না। মৃত ব্যক্তির কথাটা এই যে এর মৃত্যুটা জলে, মানে জলে ডুবে মৃত্যু হয়েছে। জলে ডুবে যাওয়ার জন্য? হ্যাঁ, জলে ডোবার কারণে মৃত্যু হয়েছে। চতুর্দিকে সাংঘাতিক ভাবে আগুন লেগে গেছিল, ওখানে তো নবীন ডুবে মরতে পারে কি করে ডক্টর?
প্রথমে তো আমরাও বিশ্বাস করিনি, কিন্তু যখন নবীনের ফুসফুসের মধ্যে থেকে আমরা জল পেলাম তো তার মানে দয়া, এই নবীন আগুন লাগার আগেই মারা গেছে। কিন্তু স্যার ওখানে বাংলোতে না কোনো সুইমিং পুল ছিল আর না বাড়ির ভেতরে কোনো বাথটব, তাহলে কি করে? স্যার হতে পারে যে নবীনকে বাইরে কোথাও মারা হয়েছে আর ওর লাশটা পরে বাংলোতে আনা হয়েছে। হতে পারে স্যার, কারণ পাশেই একটা নদী বয়ে যাচ্ছে, হতে পারে ওই নদীটাই ডুবিয়ে মেরেছে। কাউকে ডুবিয়ে মারা, তারপর ওই লাশটাকে তুলে এনে ওই বাংলোতে নিয়ে আসা খুব সহজ কাজ নয় নিখিল, সহজ নয়। হ্যাঁ স্যার, এতগুলো মানুষের নজর এড়িয়ে এই কাজটা করা মুশকিল স্যার। সেটাই তো। আচ্ছা সালুকে একটা কথা বলো, নবীনের ফুসফুস থেকে যে জল পাওয়া গেছে টেস্ট তো তুমি নিশ্চয়ই করেছো, হ্যাঁ। তাতে কি জানতে পারলে? বস, ওই জলের মধ্যে আমি খুব কম মাত্রায় ক্লোরিন পেয়েছি। কম মাত্রায় ক্লোরিন? স্যার এই কর্পোরেশনের জল যেগুলো আমাদের বাড়িতে সাপ্লাই হয় এতেও তো ক্লোরিনের মাপ কমই থাকে। আর নদীর জলে ক্লোরিন থাকেই না, তাহলে কি নবীনের মৃত্যু ওর বাড়িতে ওই বাংলো দিয়ে হয়েছে? আর একটা কথা বস, কি? এই নবীনের মাথার পেছনের দিকে কেউ কিছু ভারী জিনিস দিয়ে মেরেছে। ও, তাহলে প্রথমে নবীনের মাথার পেছনে কেউ আঘাত করেছে আর তারপরে ওকে জলে ডুবিয়েছে, কিন্তু কিভাবে? স্যার ওই বাংলোর ছাদে ওয়াটার ট্যাঙ্ক আছে, হতে পারে খুনি ওকে ওই ট্যাঙ্কে ডুবিয়েই মেরেছিল। হ্যাঁ হতে পারে। ওই বাংলোটাকে খুব ভালো করে সার্চ করতে হবে। স্যার একটা ব্যাপার বুঝতে পারছি না, যে খুনি নবীনকে জলে ডুবিয়ে মারার পর খুনি বাংলোতে আগুন কেন লাগিয়ে দিল? শুধু আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য, যাতে আমাদের হাতে কোনো প্রমাণ না আসে। আচ্ছা সারুকে, তুমি কি কোনো আন্দাজ করতে পারছো ওই বাংলোতে আগুন লাগলো কি করে? আমি বলতে চাইছি কোন জিনিস থেকে লেগেছে। চেষ্টা চালিয়ে যাচ্ছি স্যার, জানতে পারলেই আপনাকে জানিয়ে দেবো। একবার যদি মেয়েটি বলে না। সচিন, ওই মেয়েটি কি কিছু বলেছে? না স্যার, মেয়েটার তো এখনো হুঁশ ফেরেনি, ওর চিকিৎসা চলছে কিন্তু পরিস্থিতি এখনো খুব কঠিন। দয়া ওর নিরাপত্তার জন্য ওই হসপিটালের বাইরে একজন লোক মোতায়েন করতে হবে। একবার যদি মেয়েটা বলে দেয় না কথাটা, তাহলে আমরা জানতে পারবো ওই বাংলোতে ঠিক কি হয়েছিল এই নবীনের সঙ্গে। এই নবীনের ব্যাপারে আর কিছু জানতে পেরেছো? স্যার এখনো পর্যন্ত তো এটুকুই জানা গেছে যে এই নবীন এডিবিসি ব্যাংকের ম্যানেজার ছিল। আচ্ছা, এডিবিসি ব্যাংকের ম্যানেজার ছিল? ওই ব্যাংকের লোকের কাছে খোঁজ নাও, দেখো ওর ব্যাপারে কিছু জানতে পারো কিনা, আর ওই মেয়েটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করো। তাছাড়া প্রতিবেশীদের মধ্যে কেউ না কেউ তো দেখেছে ওই মেয়েটিকে নবীনের বাংলোতে যেতে। কেউ তো নিশ্চয়ই দেখেছে। স্যার, নবীনবাবু তো খুব ভালো মানুষ ছিলেন, ওনার সাথে এরকম কেই বা করতে পারে বলুন? আপনি এখানেই দাঁড়িয়ে থাকুন, সব বুঝতে পেরে যাবেন। ফ্রেডি, এই ট্যাঙ্কটা দেখো, এই ট্যাঙ্কটার হাইট 5 থেকে 6 ফুট। এই ট্যাঙ্কের জলের মধ্যে সহজেই কাউকে ডুবিয়ে মারা যায়। হতে পারে যে নবীনকে এই ট্যাঙ্কের জলেই ডুবিয়ে মারা হয়েছে। হতে পারে স্যার। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী নবীনকে আগে ডোবানো হয়েছে, তারপর জ্বালানো হয়েছে। যদি সত্যি সেরকম হয়ে থাকে তো এখানে ধস্তাধস্তির কোনো না কোনো চিহ্ন থাকা উচিত ছিল। হ্যাঁ ফ্রেডি, এটা তো সত্যি কথা। এই ছাদে তো কোনো ধস্তাধস্তির চিহ্ন দেখছি না। একটা কাজ করি, আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করি। আর শ্রেয়া, তুমি এই ট্যাঙ্কের জলের নমুনাটা নিয়ে নাও। স্যার, আশেপাশের লোকজনের কাছে নবীনের ব্যাপারে কিছু জানলে? স্যার, নবীনের প্রতিবেশীরা ওনার সম্পর্কে কিছুই জানতেন না। এই নবীন কারোর সাথে সেরকম মিশতো না, প্রতিবেশীরা ওকে শুধু কাজে যাওয়ার সময় আর কাজ থেকে ফিরতেই দেখতো। আর ওই মেয়েটার ব্যাপারে কিছু জানতে পারলে? ওকে আশেপাশে কেউ নবীনের বাড়িতে যেতে দেখেছে? চলো দেখি মিস্টার ত্রিলোক কি বলেন। মাফ করুন, আমি কোনো চাঁদা দিতে পারবো না। আমাদের কোনো রকম কোনো চাঁদা চাই না, আমরা চাঁদা চাইতে আসিনি, আমরা আপনাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। সিআইডি? আগে হ্যাঁ, সিআইডি অফিসার। আসুন আসুন, আপনি কার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে চান? আপনার প্রতিবেশী মিস্টার নবীনের ব্যাপারে। মিস্টার নবীন? হ্যাঁ, আপনি চেনেন ওনাকে? হ্যাঁ, অল্প বিস্তর। উনি কি আপনার বন্ধু ছিলেন? হ্যাঁ, বন্ধু নয়, আমি ওনার কলিগ ছিলাম। আমরা এডিবিসি ব্যাংকে একসঙ্গে কাজ করতাম। আপনি এডিবিসি ব্যাংকে একসাথে কাজ করতেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা বলুন যে নবীনের ব্যবহার ব্যাংকের স্টাফেদের সাথে কেমন ছিল? ঠিকই ছিল, মানে উনি কারোর সঙ্গে তেমন ঝামেলায় জড়াতেন না, শুধু নিজের কাজ নিয়েই থাকতেন। তার মানে নবীনের কারোর সাথে ব্যাংকের মধ্যে বা ব্যাংকের বাইরেও
ঝগড়া বা কোনো রকম অশান্তি হয়নি? হ্যাঁ স্যার, 3 দিন আগে কিছু লোক ওনার বাংলোর বাইরে দিয়ে যাওয়ার সময় খুব চিৎকার করে ঝগড়া করছিল, এটা আমি শুনেছিলাম। মানে আপনি ওনাকে দেখেননি? আগে না। কিছু জানেন আপনি যে কারা ওরা? স্পোর্টস অথরিটির মেম্বার হতে পারে। স্পোর্টস অথরিটি? হ্যাঁ মানে নবীনবাবু আমাকে অনেকবার বলেছিলেন যে স্পোর্টস অথরিটির লোকেদের ওনার বাড়িতে যাতায়াত আছে। আপনাকে কিছু বলেছিল যে ওরা কেন আসতো? স্যার এই জন্য হয়তো উনি স্পোর্টস অথরিটির মেম্বার ছিলেন বলে, আর ওনার সঙ্গে ওদের বহুবার ঝগড়াও হয়ে গিয়েছিল। স্পোর্টস ক্লাব অথরিটির মেম্বারদের সাথে ঝগড়া হয়েছিল, অনেকবার ঝগড়া হয়েছিল। এই রিপোর্টে লিখেছে নবীনের ফুসফুসে যে জলটা পাওয়া গেছে সেটা ওই বাংলোর ট্যাঙ্কির জল নয়। তার মানে স্যার নবীনের মৃত্যু ওর বাংলোর ভিতরে হয়নি? তাহলে স্যার নবীনকে খুনি কোথায় মেরেছে? হতে পারে খুনি নবীনকে অন্য জায়গায় মেরেছে আর পেছনের রাস্তা দিয়ে নিয়ে এসে বাংলোতে রেখে দিয়েছে। আর এই জন্য আশেপাশের লোক কেউ বাংলোর ভিতরে যেতে দেখেনি। আর নবীনের ফুসফুসে যে জলটা পাওয়া গেছে তাতে কেমিক্যালও পাওয়া গেছে। কেমিক্যালের নাম পলিএক্সামিথাইল অ্যান্ড বেগুনাইল। পলিএক্সামিথাইল অ্যান্ড বেগুনাইল। নিখিল, খোঁজ নাও এই কেমিক্যালের কাজটা কি। স্যার স্যার এই কেমিক্যালটা ক্লোরিনেরই একটা ফর্ম, আর এতে ক্লোরিনের মাত্রা খুবই কম থাকে স্যার। আচ্ছা, আর এই জন্য ফুসফুসে যে জলটা পাওয়া গেছে সেখানে ক্লোরিন পাওয়া গেছে, যদিও খুব কম মাত্রায়। আচ্ছা নিখিল, একটু দেখো এই কেমিক্যালটা কোথায় কোথায় ব্যবহার হয়। স্যার স্যার আজকাল এই কেমিক্যালের ব্যবহার হেলথ ক্লাব আর সুইমিং পুলে ব্যবহার করা হয় স্যার। সুইমিং পুল আর হেলথ ক্লাব? স্যার এই নবীনের প্রতিবেশী আর কলিগ মিস্টার ত্রিলোক বলছিল মাঝে মাঝেই ঝগড়া হতো স্পোর্টস ক্লাবের মেম্বারদের সাথে। আবার এরকম নয় তো যে স্পোর্টস অথরিটির কোনো একজন মেম্বার নবীনকে সুইমিং পুলে ডুবিয়ে মেরে ফেলেছে? এবার খোঁজ নাও ওই স্পোর্টস অথরিটি মেম্বারদের আর জিজ্ঞাসাবাদ করো ওর ব্যাপারে। ফ্রেডি, একটা কাজ করি, এই সুইমিং পুল থেকে জলের স্যাম্পলটাকে নিয়ে নিই। জানা যেতে পারে যে নবীনকে এই পুলেই ডুবিয়ে মারা হয়েছিল কি না। হ্যাঁ, সবকিছু একেবারে পরিষ্কার হয়ে যাবে। এক্সকিউজ মি, আপনি কি বিক্রম বাবু, স্পোর্টস অথরিটির সেক্রেটারি? হ্যাঁ আমি তো বিক্রম। আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আগে হ্যাঁ, সিআইডি। দেখুন বিক্রম বাবু, আমরা নবীনের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছি, কিছু ইনফরমেশন চাই আমাদের। নবীন বাবুর সঙ্গে যা হয়েছে সত্যি খুব খারাপ হয়েছে, তদন্ত করাটা ভীষণ দরকার। নবীন আপনাদের স্পোর্টস অথরিটির মেম্বার ছিল তাই না? আগে হ্যাঁ মেম্বার ছিলেন, আর খুব অ্যাক্টিভ মেম্বার ছিলেন। আচ্ছা, অ্যাক্টিভ মেম্বার ছিলেন, তাহলে এটা কেন হলো, কি জন্য হলো, কি হয়েছিল নবীনের সঙ্গে? ওইখানে দেখেছো ফ্রেডি? কি বলুন তো? কিছু একটা চিহ্ন দেখা যাচ্ছে। একটা লাল লাল মতো চিহ্ন। আরে এ তো রক্ত। তার মানে নবীনকে নিশ্চয়ই এখানেই মারা হয়েছে। হতে পারে ফ্রেডি, কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে নবীনকে এখানে মারা হলো আর কেউ জানতেও পারলো না। একটা কাজ করি, এই রক্তের নমুনা নিয়ে নিই আর আশেপাশের পুরো এরিয়াটা চেক করি, কিছু না কিছু তো পাবোই। স্যার আসলে যেটা হয়, মানুষের জীবনে উন্নতির সাথে সাথে তার শত্রুদের সংখ্যাটাও বেড়ে যায়। কি বলতে চাইছেন? স্যার আগামী মাসে আমাদের স্পোর্টস অথরিটির ইলেকশন হতে যাচ্ছিল, আর নবীনবাবু ওখানে সব থেকে জনপ্রিয় প্রার্থী ছিলেন। ওনার জেতবার প্রচন্ড সম্ভাবনা ছিল। তাহলে আরো কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে? আগে হ্যাঁ, আরো দুজন প্রার্থী ছিলেন, মিস্টার অমিত আর মিস্টার প্রমোদ। মিস্টার অমিত আর মিস্টার প্রমোদ। আচ্ছা, নবীনের সঙ্গে এদের দুজনের, অমিত আর প্রমোদের সঙ্গে কোনো শত্রুতা বা অন্য কিছু ছিল কি? কোনো ঝগড়া টগড়া কিছু জানেন আপনি?
কিছু পেলে কি? চলো তাহলে। হ্যাঁ স্যার, মনে পড়েছে যেদিন নবীনবাবু মারা গেলেন ওই দিন সুইমিং পুলের পাশে প্রমোদবাবু আর নবীনবাবুর ঝগড়া হয়েছিল। সুইমিং পুলের কাছে ঝগড়া হয়েছিল নবীনের প্রমোদের সঙ্গে? স্যার, হ্যাঁ, আমরা সুইমিং পুলের কাছে রক্ত পেয়েছি। সুইমিং পুলের কাছে রক্ত? ও, তাহলে তো এই রক্ত তখনই বেরিয়েছিল যখন নবীনের প্রমোদের সঙ্গে ঝগড়া হয়েছিল। প্রমোদ, এই প্রমোদের সঙ্গে কথা বলতে হবে। প্রমোদ। এই সময় আবার কি? কাকে চাই আপনাদের? প্রমোদ বাবু, আমরা সিআইডি থেকে এসেছি। বিনয়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। হ্যাঁ বলুন, কি জানার আছে? কালকে সারাদিন আপনি কি করছিলেন? হ্যাঁ, কোথায় ছিলেন আপনি? সারাদিন আমি ঘরেই ছিলাম। শুধু বাড়িতেই ছিলেন, কোথাও যাননি? হ্যাঁ, সন্ধ্যাবেলায় আমি স্পোর্টস ক্লাব গেছিলাম সুইমিং করার জন্য, তারপরে তো আমি ঘরেই ফিরে গেছি। সুইমিং করা ছাড়া আর কিছু আপনি করেননি তো প্রমোদ বাবু? না, আর কিছু করিনি আমি। সুইমিং পুলে কারোর সঙ্গে দেখা হয়নি? না স্যার। নবীনের সঙ্গে দেখা হয়নি? নবীনের সঙ্গে আপনার ঝগড়া হয়নি? হ্যাঁ কি না? না স্যার, নবীনের সাথে কোনো ঝগড়া হয়নি। কেউ আপনাকে ভুল কথা বলেছে স্যার। আচ্ছা, আমাদের কেউ ভুল বলেছে? না আপনি আমাদের ভুল বোঝাচ্ছেন। সুইমিং পুলের কাছে আমরা রক্ত পেয়েছি, বুঝলে? রক্ত? হ্যাঁ রক্ত, আর খুব তাড়াতাড়ি এটাও জানা যাবে রক্তটা কার। বলুন, সত্যি করে বলুন, না হলে। স্যার বলছি স্যার, নবীনের সাথে আমার ঝগড়া হয়েছিল, একটু তর্ক বিতর্ক হয়েছিল, কিন্তু কিন্তু কি? কিন্তু স্যার আমাদের মধ্যে কোনো মারামারি হয়নি। তর্ক বিতর্কর পর ও রাগ করে চলে গেছিল। কিন্তু মারামারি হয়নি, তাই তো? চলো ঠিক আছে। স্পোর্টস অথরিটি ইলেকশনের ব্যাপারে তর্ক হয়েছিল না নবীনের সঙ্গে তোমার? ওইখানে ঝগড়া হয়েছিল কি না? হ্যাঁ স্যার। আর তুমি খুব ভালো করেই জানতে যে ইলেকশনের সব থেকে জনপ্রিয় প্রতিনিধি ওই ছিল, আর ওর জেতার চান্সও ছিল সব থেকে বেশি। তাই ওকে তুমি রাস্তা থেকে সরিয়ে দিলে। আপনি কি কথা বলছেন স্যার? আমি কেন নবীনকে মারবো স্যার? আমি ওকে জীবন্ত দেখেছি স্যার। আমি আমার নিজের চোখে দেখেছি স্যার একটা মহিলার সাথে স্লেট কালারে গাড়ি করে ফিরতে। আচ্ছা, তাহলে আপনি এটাই বলতে চাইছেন যে স্লেট কালারের গাড়ির ভেতরে যে মহিলা বসেছিল সেই নবীনকে খুন করেছে, তাই তো? নিজের দোষটা মহিলার ঘাড়ে চাপাচ্ছে। আমি কিছু করিনি স্যার, আমি কোনো অন্যায় করিনি স্যার। হ্যাঁ, সেটা তো আমরা জানতেই পারবো। নিখিল, স্পোর্টস ক্লাবের মেইন গেটে যে সিসিটিভি ফুটেজ আছে সেটা নিয়ে এসো। দয়া, যে কটা ইনফরমেশন আমরা পেয়েছি তার থেকে বোঝা যাচ্ছে যে এদের দুজনের মধ্যে কোনো না কোনো শত্রুতা নিশ্চয়ই ছিল, কারণ দুজনেই স্পোর্টস অথরিটি ইলেকশনে দাঁড়িয়েছিল। স্যার, আমার তো মনে হচ্ছে যে এই প্রমোদই খুনি স্যার। আর ওর কাছে নবীনকে মারার অনেকগুলো কারণও আছে। ও ওকে রাস্তা থেকে সরিয়ে ভোটে জিততে চাইছিল। হ্যাঁ স্যার, এদের দুজনের মধ্যে তো ঝগড়াও হয়েছিল স্পোর্টস অথরিটি সুইমিং পুলের সামনে। এই নবীন প্রমোদের সমস্ত প্রস্তাবের মিটিংয়ে বিরোধিতা করত, আর এমনকি বাকি মেম্বারসদের সাথে মিলে ও এর প্রস্তাবটা আটকেও দিয়েছিল। স্যার, আমরা এটাও জানতে পেরেছি যে ও নিজের জন্য একটা পাওয়ারফুল লবিও তৈরি করেছিল। যদিও কোনোভাবে এই স্পোর্টস অথরিটির ইলেকশনটা জিতে যেত তাহলে প্রমোদের কথা ভাবতোই না কেউ। এই সমস্ত জিনিস দেখে তো আমার সন্দেহ আরো বেড়ে যাচ্ছে যে খুনটা প্রমোদই করেছে। দেখি সালুকে কি বলছে। বস, হ্যাঁ, সুইমিং পুলের পাশ থেকে যে রক্তটা পাওয়া গেছে সেই রক্তটা নবীনের রক্তের সঙ্গে ম্যাচ করছে। যাই হোক স্যার, এটুকু তো জানাই গেল যে স্পোর্টস অথরিটির সুইমিং পুলের পাশেই প্রমোদ এই নবীনের উপরে হামলা করেছিল। আর নবীনকে ওই স্পোর্টস অথরিটির সুইমিং পুলে ডুবিয়ে ওর লাশটাকে নিয়ে গিয়ে বাংলোতে ঢুকিয়ে দিয়েছে। যদি নবীনের লাশটা আমরা স্পোর্টস অথরিটিতে পেতাম তাহলে আমাদের সন্দেহ নবীনের ওপরেই পড়তো। আর এই জন্যই ও চালাকি করে বাংলোতে আগুন লাগিয়ে দিয়েছিল, যাতে সবার মনে হয় যে নবীন ওই আগুনে জ্বলে মরে গেছে। এরকম হতে পারতো, কিন্তু এটা হয়নি। তার মানেটা এই বস যে নবীনের ফুসফুসে যে জলটা পাওয়া গেছে সেটা সুইমিং পুলের জল থেকে আলাদা। নবীনের ফুসফুসে যে জলটা পাওয়া গেছে সেটা সুইমিং পুলের জল নয়। না, তার মানে হলো দয়া, নবীনকে অন্য কোথাও ডুবিয়ে মারা হয়েছে, অন্য কোথাও। স্যার, এমনও তো হতে পারে যে নবীনের উপরে এই আক্রমণটা করার পরেও ও মরেনি, হয়তো আহত ছিল আর ও ওখান থেকে পালিয়েও গেছিল। আর এই প্রমোদ ওকে ধাওয়া করে অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে আবার জলে ডুবিয়েই ওকে মেরেছে। আচ্ছা, এই ঠিক কি কারণে আগুন লেগেছিল কিছু জানা গেল? হ্যাঁ স্যার, জানা গেছে।
আগুন লাগার কারণ হলো অ্যালকোহল। অ্যালকোহল? হ্যাঁ, এই পোড়া জিনিসগুলোর মধ্যে থেকে আমি মদের বোতলের টুকরো পেয়েছি। তার মানে মদ থেকে আগুনটা লেগেছিল? হতে পারে স্যার, কেননা নবীন মদ সিগারেট দুটোই খেত। স্যার, হ্যাঁ স্যার স্পোর্টস অথরিটির মেন গেটের সিসিটিভি ফুটেজ পেয়ে গেছি স্যার। তাহলে চলো গিয়ে দেখি। হ্যাঁ স্যার। ওকে স্যার। স্যার এটার মানে প্রমোদ একদম ঠিক বলছিল। স্যার এই মেয়েটার মুখটা তো দেখা গেল না, জানবো কি করে যে মহিলাটা আসলে কে? একটা কাজ করো নিখিল, স্যার। গাড়ির নাম্বার প্লেটটা একবার জুম করো। করো করো। স্যার নাম্বার হলো HPX999। AHPX999। ঠিক আছে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা তো আমরা পেলাম। এবার আমাদের জানতে হবে গাড়ির মালিকটা আসলে কে। কে এই গাড়ির মালিক? গাড়িটা শ্বেতার নামেই আছে তো? হ্যাঁ স্যার। আর এটাই শ্বেতার বাড়ি তো? আরটিও লোকেরা তো এই অ্যাড্রেসে দিয়েছে। সচিন দেখো তো একবার। স্যার মনে হচ্ছে যে শ্বেতা ম্যাডাম বাড়িতে নেই। বাড়িতে নেই? কার সঙ্গে দেখা করতে চান আপনারা? আমরা শ্বেতার সঙ্গে দেখা করব। মনে হচ্ছে ও বাড়িতে নেই। আপনি আশেপাশেই কোথাও থাকেন? হ্যাঁ, আমি ওনার প্রতিবেশী হই। আচ্ছা, তাহলে আপনি শ্বেতাকে তো চেনেন। আজ আপনি কি শ্বেতাকে দেখেছেন? হ্যাঁ, আজ সকাল 7টা নাগাদ ও তো নিজের গাড়িতে করে কোথায় একটা যাচ্ছিল যেন। একাই গিয়েছিল নাকি ওর সঙ্গে অন্য কেউ গিয়েছিল? ও তো একলাই ছিল। কিন্তু আপনারা এই সব কথা কেন জিজ্ঞাসা করছেন? কে আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। ও, সিআইডি? হ্যাঁ। ম্যাম এই ফটোটা মন দিয়ে দেখুন। আপনি এনাকে চেনেন? এনার নাম নবীন। হ্যাঁ স্যার, এই লোকটাকে আমি বেশ কয়েকবার শ্বেতার বাড়িতে যেতে আসতে দেখেছি। এই নবীনকে আপনি শ্বেতার বাড়িতে আসতে যেতে দেখেছেন? আগে হ্যাঁ। আর 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 কি বলুন? আর আশেপাশের লোকজন এটাই বলা বলি করে যে এই লোকটার সাথে শ্বেতার কোনো একটা সম্পর্ক আছে। আচ্ছা আচ্ছা, আপনি শ্বেতার স্বামীর নাম জানেন কি? আগে হ্যাঁ, ওনার নাম হলো রণবিজয়। তাহলে রণবিজয় তো এখানেই থাকবে শ্বেতার সঙ্গে? আগে না, উনি তো পুনেতে থাকেন। উনি পুনেতে থাকেন? হ্যাঁ, শুনেছি ওখানে কাজ টাজ করেন আর এখানে শ্বেতার সঙ্গে মাঝে মধ্যে দেখা করতে আসেন। কিন্তু স্যার এই যে ফটোটা দেখালেন না, এই লোকটা বাড়ি বাড়ি আসে। আচ্ছা, বারে বারে আসে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আগে ধন্যবাদ। থ্যাংক ইউ। স্যার এমনটা নয় তো যে শ্বেতার স্বামী রণবিজয়ের নবীন আর শ্বেতার সম্পর্কটা জানতে পেরে গেছিল আর ও নবীনকে খুন করিয়ে দিয়েছিল? আর এই সব প্রশ্নের সম্মুখীন হবে না বলেই আজ সকালেই সে পালিয়েছে? হতেই পারে, কিন্তু আমাদের উড়ো খবরটাকে বিশ্বাস করা ঠিক নয়। শ্বেতার ব্যাপারে কোনো কিছু ডিক্লেয়ার করার আগে আমাদের শ্বেতার বাড়িটা দেখা উচিত। দরজা খোলো। স্যার এই টেবিলে ব্রেকফাস্ট তো এমনিই পড়ে আছে, কেউ হাতও লাগায়নি। এত তাড়াহুড়োর কি দরকার ছিল যে ব্রেকফাস্ট করারও সময় পাইনি? আশ্চর্য ব্যাপার। ঘরগুলোকে ভালো করে চেক করো, প্রত্যেকটা কোণা দেখো, প্রত্যেকটা কোণা।
দেখো কিছু পাওয়া যায় কিনা। এটা তো নবীনের নাম্বার। স্যার, হ্যাঁ স্যার এই ফোনে যে কলার আইডি আছে তার থেকে বোঝা যাচ্ছে এখান থেকে সবচেয়ে বেশি ফোন নবীনকে করা হয়েছিল। এই বাড়ি থেকে সব থেকে বেশি ফোন নবীনকে করা হয়েছিল। ও তাহলে এই ব্যাপার। আচ্ছা স্যার, স্যার হ্যাঁ, স্পোর্টস ক্লাব অথরিটির লেটার পেয়েছি রণবিজয়ের নামে। রণবিজয়ের নামে? তাহলে এটার একটাই মানে দাঁড়ায় যে রণবিজয়ও ওই স্পোর্টস অথরিটির মেম্বার। স্যার তাহলে তো এই রণবিজয় নবীনকে খুব ভালো করে চেনে। হ্যাঁ স্যার, আবার এই রণবিজয় নবীনকে খুন করায়নি তো? প্রথমে এই রণবিজয়ের পুনের বাড়ির খোঁজ নাও। আমার তো মনে হচ্ছে ওই শ্বেতা রণবিজয়ের পুনের বাড়িতে গেছে। হ্যালো এসিপি প্রদ্যুমান। কি মেয়েটাকে কিডন্যাপ করা হয়েছে? কি করে মেয়েটা কিডন্যাপ হলো? হ্যাঁ, তোমরা কি ঘুমিয়েছিলে? না স্যার। তাহলে আমি স্যার বাইরে পাহারা দিচ্ছিলাম আর এই নার্স আসলো ভিতরে চেক করার জন্য। স্যার কেন হলো কি করে হলো আমি জানি না স্যার। স্যার ওই নার্স তখন এই রুমে ছিল। যখন আমি রাউন্ড দিতে এসেছি তখন দেখলাম যে নার্স মাটিতে পড়ে আছে। আপনার সাথে কি হয়েছিল কিছু মনে পড়ছে? কেউ হঠাৎ করে ভেতরে এলো, তারপর মাথায় বাড়ি মারলো আর আমি অজ্ঞান হয়ে গেলাম। স্যার কিডন্যাপার জানলা দিয়ে পালিয়েছে মনে চুপ হয়। করো। এটা তুমি আগে বলো, তুমি কি ওই লোকটাকে দেখেছো যে তোমার মাথায় আঘাত করেছে? না স্যার, মুখের মধ্যে মুখোশ পড়েছিল। স্যার হতে পারে যে মেয়েটা খনিকে দেখে ফেলেছে নবীনকে খুন করতে। এই মেয়েটা আবার হাটে ওর হাড়ি না ভেঙে ফেলে, সেই ভয়ে এই মেয়েটাকে আবারও কিডন্যাপ করেনি তো? না 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 ফেডরিক, যদি এটাই হতো তাহলে কিডন্যাপার ওকে প্রাণে মেরে ফেলতো। মেয়েটাকেও বাঁচিয়ে রাখলো কেন? আর কিডন্যাপই বা কেন করলো? না 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 না, মেয়েটা নিশ্চয়ই কিছু জানতো যেটা কিডন্যাপার জানতে চাইছে। কি জানে ওই মেয়েটি? এর ভেতরে কিসের রহস্য? ঠিক আছে, প্রথমে শ্বেতার বাড়ি আমরা যাই। স্যার, শ্বেতার গাড়ি তো এখানেই দাঁড়িয়ে আছে, তার মানে শ্বেতাও তাহলে বাড়ির ভেতরেই আছে। AHPX 999, এটা তো শ্বেতারই গাড়ি। আর শ্বেতা যদি বাড়িতে থাকে তো রণবিজয়ও বাড়িতে আছে। চলো গিয়ে দেখি। বাজারের ব্যাগটা এখানে। আরে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, এটা তো কান্নারই আওয়াজ। প্লিজ বলো। আরে দরজা তো খোলা। ও স্যার বাড়ির জিনিসপত্র তো ছড়িয়ে পড়ে রয়েছে। সেটাই তো, এখানে কি হয়েছিল? এই তোমার কি হয়? রণবিজয়? আরে এখানে কি হয়েছিল রণবিজয়? দেখি। স্যার, এর তো সারা শরীরে আঘাতের চিহ্ন। এই আঘাতের জন্য মরেনি তো? খুব নৃশংসভাবে মেরেছে। প্লিজ প্লিজ সেটা গায়ে হাত দিও না। কে এটা করেছে? তুমি দেখেছো তাকে? হ্যাঁ সেটা ম্যাডাম প্লিজ কিছু তো বলুন, কি হয়েছে এখানে? প্লিজ বলুন না।
স্যার মনে হচ্ছে খুব শক পেয়েছেন। প্লিজ ওঠো না রণবিজয়, প্লিজ ওঠো। এসব কি হয়ে গেল? একটা কাজ করো, রণবিজয়ের বডিটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে চলো। পেডিক, নিখিল, ঘরের প্রতিটা কোণা ভালো করে দেখো, দেখো কিছু পাওয়া যায় কিনা, কোনো আঙ্গুলের ছাপটা। হ্যাঁ সচিন, প্লিজ ওঠো রণবিজয়। শ্বেতাকে বিউরোতে নিয়ে চলো। কিছু একটা গোলমাল আছে, সত্যিটা কি ওখানে গেলে জানা যাবে। শ্বেতা দেবী, আপনি কি আপনার স্বামীর খুড়িকে ঘর থেকে পালাতে দেখেছেন? শ্বেতা ম্যাডাম, আমরা কখন থেকে একটাই প্রশ্ন করছি আপনাকে, উত্তর দিন প্লিজ। না, আমি কাউকে দেখিনি। যখন রণবিজয়কে খুন করা হয় তখন আপনি কোথায় ছিলেন? আমি বাজারে গেছিলাম, যখন আমি ফিরলাম ওর চিৎকার শুনলাম, সমস্ত জিনিস গেটেই ছেড়ে দিয়েছি। তারপর আমি ভেতরে গিয়ে যখন দেখলাম, তখন কি? স্যার রণবিজয়ের লাশ মাটিতে পড়েছিল। আচ্ছা 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 আচ্ছা, যখনই তুমি রণবিজয়ের চিৎকার শুনলে তুমি সমস্ত জিনিস নিচে ফেলে দিলে আর দৌড়ে ওর কাছে চলে আসলে। তার মানে হলো যা কিছু 1 মিনিটের মধ্যেই হয়েছে। তাহলে কি 1 মিনিটের মধ্যে ওই খুনি বাড়ি থেকে পালিয়ে গেল আর আপনার সিকিউরিটি গার্ড ওকে দেখেইনি? সেটা কিভাবে সম্ভব শ্বেতা দেবী? হতে পারে খুনি নিচের রাস্তা দিয়ে পালিয়ে গিয়েছে। এটাও তো হতে পারে যে আপনি মিথ্যা কথা বলছেন আর আপনার স্বামীর খুন আপনিই করেছেন। আমি কেন মিথ্যে বলবো? আর আমি আমার স্বামীকে মারবই বা কেন? সেটার একটাই কারণ যে আপনার সঙ্গে নবীনের সম্পর্ক ছিল, যেটা রণবিজয় পছন্দ করতো না। এসব আপনি কি বলছেন? তাহলে নবীন কি আপনার বাড়িতে আসতো না লুকিয়ে লুকিয়ে আপনার কাছে? এসব কিছু মিথ্যে। আপনার প্রতিবেশী আর সিকিউরিটি গার্ডের বয়ান আছে আমাদের কাছে, বুঝেছেন? আর শ্বেতা দেবী যেদিন নবীন মারা গেছে আর ওই দিন আপনি তার সঙ্গে দেখা করতে স্পোর্টস অথরিটির গেটে গিয়েছিলেন কি না? গিয়েছিলেন কি না বলুন? হ্যাঁ, দেখা করতে গিয়েছিলাম। হ্যাঁ, আমি নবীনের সঙ্গে ওর বাড়িতে দেখা করতাম, কিন্তু নিজের স্বামীর কথায়। স্বামীর কথা অনুযায়ী? হ্যাঁ, রণবিজয় আর নবীন খুব কাছের বন্ধু ছিল। নবীন স্পোর্টস অথরিটি ইলেকশনে দাঁড়িয়েছিল, কিন্তু রণবিজয় নবীনকে সবার সামনে সাপোর্ট করতে পারতো না। কিন্তু কেন? কারণ আমার স্বামী রণবিজয় অমিতের পার্টিতে ছিল, যে নবীনের বিপরীতে ইলেকশনে দাঁড়িয়েছিল। ও অমিতের সমস্ত খবরাখবর আমাকে এনে দিত, আর আমি সেটা চুপিসারে নবীনের কাছে পৌঁছে দিতাম। স্যার, স্যার, হ্যাঁ স্যার, মিস্টার রণবিজয়ের ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে। খুবই নৃশংসভাবে মেরেছে। হ্যাঁ, মাল্টিপল ফ্র্যাকচারস, কিন্তু বাইরে থেকে কোনো চিহ্ন নেই। কিডনি ড্যামেজ হওয়ার কারণে মারা গেছে। স্যার, এমনটা নয় তো যে ওই তৃতীয় ক্যান্ডিডেট অমিত জানতে পেরে গেছিল যে নবীন আর রণবিজয় দুজনে মিলে আছে আর ও দুজনকেই খুন করে দিয়েছে? অমিত? এই অমিতকে তুলে নিয়ে এসো, তুলে নিয়ে এসো এই অমিতকে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই অমিতের টেবিল, ড্রয়ার, ফাইলস সমস্ত ভালো করে চেক করো। আপনারা তো আপনি চুপ করুন। আপনি শুধু এটা বলুন আজকে অমিত এসেছিল কি না? স্যার, ও 4 দিন ধরে অফিসে আসছেই না। 4 দিন থেকে আসেনি? কেন আসেনি? স্যার, ওই বদনামের ভয়ে। বদনামের ভয়ে? কিরকম বদনাম? হ্যাঁ স্যার, যবে থেকে রিনা আর অমিতকে একসাথে দেখা গিয়েছে, লোকে বদনাম দিতে শুরু করেছে। এই রিনাটিকে? স্যার, রিনা একজন ভালো অ্যাথলিট
আর ও টিমে ঢোকার চেষ্টা করছে, কিন্তু গত 1 বছর ধরে আমাদের অথরিটির সাথে ওর বিবাদ চলছে। আর অমিত চাইতো যে রিনা এই টিমে সিলেক্ট হয়। হ্যাঁ, উনি পুরো চেষ্টা করছিলেন যাতে রিনা টিমের ভেতরে আসতে পারে। এই সমস্ত ব্যাপারে নবীনের কি লেনা দেনা? কিন্তু নবীনবাবু চাইছিলেন না যে রিনা টিমের ভেতরে আসুক, এটাই ওদের কাছে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা, তাহলে এই নবীনই ওদের পথের কাঁটা? কেন নবীন কেন চাইতো না যে রিনা টিমে আসুক? এটা কোনো টাকা পয়সার ব্যাপার না তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আই সি। এই রিনার ফাইল তো আপনার কাছে আছে, ওর পুরো বায়োডাটা নিয়ে আসুন, তাড়াতাড়ি নিয়ে আসুন। স্যার। হ্যাঁ স্যার, এখানে কিছু পেলাম না স্যার। কিছুই পাওনি? না স্যার। রহস্যটা কি? নবীন, অমিত, রিনা, কিসের চক্রান্ত এই তিনজনের? স্যার, এই যে ফাইল। স্যার, এই মেয়েটা রিনাকে আমি কোথাও দেখেছি। রিনাকে দেখেছিলে? কোথায়? স্যার, একে আমি নবীনের বাড়ির বাইরে দেখেছি স্যার। নবীনের বাড়ির বাইরে? হ্যাঁ স্যার। স্যার, যখন নবীনের ঘরে আগুন লেগেছিল ওই বাড়িটার সামনে অনেক ভিড় ছিল, আর এই মেয়েটাকে আমি ওই ভিড়ের পিছন দিয়ে দৌড়ে পালাতে দেখেছিলাম। ও, তার মানে হলো যখন আগুন লেগেছে তখন রিনা নবীনের বাড়িতে উপস্থিত ছিল। স্যার, আবার এরকম নয় তো যে রিনাই নবীনকে খুন করেছে? রিনা। তুমি অমিত তো? হ্যাঁ, আমি অমিত। ব্যাস, এবার আমাদের কাছে সারেন্ডার করো, তোমার খেলা শেষ। স্যার, আপনি কি বলছেন? কি খেলা? তুমি আর রিনা দুজনে মিলে রণবিজয় আর নবীনকে খুন করেছো, আর আগুনে পোড়া মেয়েটিকে কিডন্যাপ করেছো। করেছো কি না? না, স্যার। না কেন বলছো? মেয়েটা কোথায়? স্যার, আমি কি করে জানবো স্যার? আচ্ছা, বাইরে চেক করো। স্যার, খোঁজো। স্যার, উপরে যেতে পারবেন না আপনি। স্যার, স্যার, আপনারা উপরে যাবেন না। ভালো করে খোঁজ করো। চুপ করো তুমি, স্যার, চুপ করো। স্যার, স্যার, চুপ প্লিজ, করো। স্যার, 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 যাবেন না স্যার। ঘরের প্রতিটা কোনো খুঁজে দেখো। স্যার, এই হলো রিনা। রিনা, আমরা সবকিছু জানতে পেরে গেছি যে তুমি অমিতের সাথে মিলে নবীন আর রণবিজয় দুজনকে খুন করেছো। আমি কাউকে খুন করিনি, আমি কাউকে খুন করিনি। যেই রাতে নবীনের ঘরে আগুন লেগেছিল সেই রাতে আমি তোমাকে ওখান থেকে পালাতে দেখেছি। কি বলবে তুমি? আমি কিচ্ছু জানি না, আমার কিছু মনে পড়ছে না। কেন মনে নেই? নবীনকে খুন করেছো কি না? ঠিক আছে, আমি মনে করিয়ে দিচ্ছি। শ্রেয়া, কিছু মনে পড়ছে না তোমার? না। তুমি কাউকে খুন করনি? না, আমি কাউকে খুন করিনি। এবার কিছু মনে পড়লো? স্যার, 1 সেকেন্ড, ওখানে কেউ শুয়ে আছে। স্যার, এটা তো ওই পুড়ে যাওয়া মেয়েটা। এই আগুনে পোড়া মেয়েটি এখানে কিভাবে? স্যার, ও আমার বোন শিলা। কি? এখানে কিভাবে? হ্যাঁ, কেন এখানে নিয়ে এসছো? আমার কষ্ট ও সহ্য করতে পারছিল না। ও নবীন স্যারের বাড়িতে ওনার সাথে কথা বলতে গেছিল আমার জন্য, কিন্তু আমি এই ব্যাপারটা জানতাম না। কত দেরি করে আসলে তুমি রিনা? এভাবে কাজ চলে নাকি? জীবনে এগোতে গেলে সময়কে গুরুত্ব দিতে শেখো। যাই হোক, ছাড়ো। যাও, তাড়াতাড়ি জামা কাপড় ধুয়ে নাও, আর দেখো ওতে নোংরা লেগে আছে। আর তাড়াতাড়ি খাবার বানাও, আমার খুব খিদে পেয়েছে। সাহেব, আমি রিনা নই, আমি তার বড় দিদি শিলা। তুমি এখানে কি করতে এসছো? আপনাকে এটা বলতে এসেছি যে আমার বোন কোনো কাজের লোক নয়, ও একজন খেলোয়াড়। এটা ও ভাবে, স্পোর্টস অথরিটি সেটা ভাবে না। আপনি ওকে প্রতিভা প্রমাণ করার একটা সুযোগ তো দিন, তাহলে তো স্পোর্টস অথরিটি জানতে পারবে আমার বোন কত বড় খেলোয়াড়। তুমি বলতে কি চাও বলো তো? এটাই যে আমরা গরিব, আপনাকে লাখ টাকা ঘুষ দিতে পারবো না, আর আপনি সেই অসহায়তার সুযোগ নিয়ে আমার বোন রিনাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করান। তোমার সাহস কি করে হয় আমার সঙ্গে এভাবে কথা বলার? আমি আপনার এগেইনস্টে কোর্টে কেস করব, আর সারা পৃথিবীকে আপনার সত্যিটা বলে দেব। তোর এত সাহস? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে।
এটা কি করে ফেললাম? কেউ চলে এসছে। ও বুঝতে পারিনি যে আমি ওখানে গেছিলাম, আর আমি জানতাম না যে শিলা অলরেডি ওখানে আছে। সেই জন্য তো আমি নবীন স্যারের বাড়িতে আগুন লাগিয়ে দিই। কেউ খোলো, প্লিজ হেল্প মি, কেউ খোলো। আমি জানতাম না যে ওই আগুনের নবীন স্যারের সাথে সাথে আমার বোনও জ্বলে যাবে। এটার মানে শিলা ঠিক ততটাই দোষী যতটা রিনা তুমি। স্যার, শুধু রিনাকেই নয়, নবীন স্যার আর রণবিজয় আমাদের সবাইকেই খুব বিরক্ত করত। আমাদের সবাইকে দিয়ে ঘরের বাসন মাজাতো, জামা কাপড় কাচাতো। আমরা সবাই নিজেদের ঘর বাড়ি ছেড়ে এখানে অ্যাথলেট হতে এসেছি। এবার আপনারাই বলুন, আমাদের খেলোয়াড়দের কি কোনো মান সম্মান নেই? আর রণবিজয়কে তো তুমিই মেরেছো। তুমিই মেরেছো, তাই না? হ্যাঁ স্যার, আমি খুন করেছি। না স্যার, আমি মেরেছি। না স্যার, আমি মেরেছি। না স্যার, আমি মেরেছি। না স্যার, আমি মেরেছি। তোমরা সবাই মিথ্যে বলছো। মিথ্যে বলছো তোমরা রিনা আর অমিতকে বাঁচানোর জন্য। আমরা জানি রণবিজয়কে কে মেরেছে। কি অমিত, কেন মেরেছো রণবিজয়কে? স্যার, রণবিজয় আর রবিন মোটেই ভালো মানুষ ছিল না স্যার। ওরা দুজনে মহিলাদের শুধু কেরিয়ার না, মান সম্মান নিয়েও টানাটানি করেছিল স্যার। তাই বলে তুমি কারোর প্রাণ নিয়ে নেবে দুজনে মিলে? হ্যাঁ, কিসের অধিকার আছে তোমাদের কারোর প্রাণ নেওয়ার? আর এরকমই হয়েছিল তো আমাদের কাছে আসতে, আমরা তোমাকে সাহায্য করতাম। কিন্তু না, তোমরা সবাই মিলে আইন নিজেদের হাতে তুলে নিয়েছিলে। খুন করেছো তোমরা দুজনকে। তোমাদের প্রত্যেকের জেল হবে, প্রত্যেকের। আর রিনা তুমি, আর অমিত তুমি, তোমাদের দুজনের হয়তো ফাঁসি হবে। আর শিলা, তোমারও শাস্তি হবে।